নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, অনেক দিন ধরে ভাবছিলাম এবং অনেকে রিকোয়েস্টও করছিল অনলাইন কিছু ক্লাস করানোর জন্য, এবং সেটা আমি করাই না জেনারেলি। সময়টা পাওয়া যায় না সেই জন্য, কারণ অনলাইন ক্লাস স্টার্ট করলে রেগুলারিটি না রাখলে বেকার করিয়ে লাভ নেই। একটা লেকচার আজকে করালো, একটা এক সপ্তাহ পর করালে সেই কন্টিনিউটি থাকে না, এবং সেটাতে অত এফেক্টিভও হয় না। তো রেগুলার ক্লাস করালে একটা সিকোয়েন্সে হতে থাকে। তো সেই জন্যই, যেহেতু টাইম রেগুলার পাওয়া যায় না, সেই জন্য আমি করাই না। বাট তাও শুরু করলাম, অনেকে যেহেতু বলছে সেই জন্য শুরু করলাম। তো দেখা যাক কতটা কি করতে পারি। চেষ্টা করব রেগুলার করার, বাট রেগুলার না হলেও একদিন দুদিন ছাড়া ছাড়া নিশ্চয়ই ট্রাই করব নিয়ে আসা। খুব বেশি গ্যাপ যাতে না হয় সেটা লক্ষ্য রাখার চেষ্টা করব। তো বেশি দেরি না করে আজকে যেটা করাবো সেটা বলি তোমাদের। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত যে পলিটি বই আছে সেটার প্রেসিডেন্ট যে চ্যাপ্টারটা আছে। প্রেসিডেন্ট চ্যাপ্টার কেন করাচ্ছি, কারণ এখান থেকে যে ইউনিয়ন এক্সিকিউটিভ আছে, তুমি জানো ইউনিয়ন অ্যান্ড স্টেট এক্সিকিউটিভের মধ্যে খুব বেশি তফাৎ নেই, শুধু শুধু ওই আর্টিকেলগুলি তফাৎ আছে, বাকি পুরোটাই প্রায় সেম। সেই জন্য যদি তুমি প্রেসিডেন্ট এখান থেকে করো, মানে অল্টারনেটলিভাবে তোমার গভর্নর ওদিক থেকে রেডি হয়ে যাবে, কারণ খুব বেশি তফাৎ নেই। সিমিলারলি প্রাইম মিনিস্টার করলে চিফ মিনিস্টার ওদিক থেকে কিন্তু রেডি হয়ে যাবে। তো একটা করে চ্যাপ্টার পড়লে তোমার দুটো করে চ্যাপ্টার একসাথে রেডি হয়ে যাবে, যেহেতু অলমোস্ট সেমই আছে স্টেট এক্সিকিউটিভ আর ইউনিয়ন এক্সিকিউটিভ। তো সেই জন্য প্রেসিডেন্ট থেকে আজকে ভাবছি শুরু করি। আশা করবো এই বইটা সবার কাছেই আছে, কারণ এম লক্ষ্মীকান্ত একটাই বই আছে পলিটির, খুব ভালো বই। যদি না থাকে কিনে নাও, কিংবা এখান থেকেও দেখতে পারো, কারণ এখান থেকেই এম লক্ষ্মীকান্ত থেকে আমি পুরো পড়াবো। তো এখান থেকেও পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। নোটস তৈরি করে নিতে পারো খাতা পেন নিয়ে, বা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এটা তোমাদের হচ্ছে সিক্সথ এডিশনটা এম লক্ষ্মীকান্তের, ফিফথ এডিশনটা। সিক্সথটা নতুন বেরিয়েছে, এটা ফিফথ এডিশন। তো খুব বেশি চেঞ্জ কিছু নেই ফিফথ আর সিক্সথের মধ্যে, কিছু নতুন চ্যাপ্টার হয়তো অ্যাড হয়েছে সিক্সথে, বাট খুব বেশি চেঞ্জ নেই। যেগুলো লেখা সেগুলো তো সেমই আছে, লেখা তো চেঞ্জ হবে না। তো যাই হোক, এটা ফিফথ এডিশন লক্ষ্মীকান্তের। তো চলো তাড়াতাড়ি, খুব বেশি বড় বড় ক্লাস জেনারেলি নেব না, যতটা সম্ভব ছোটো করেই নেওয়া যায়, কারণ খুব বেশি বড় ক্লাস নিলে শুনতেও ভালো লাগে না। অনেকে নেয় 1 ঘন্টা করে ক্লাস। তো মোটামুটি ছোটো 20 মিনিট 30 মিনিট এর মধ্যেই রাখার চেষ্টা করবো। 30 মিনিটও হয়তো যাবে না, 20 মিনিটের মধ্যে হয়তো হয়ে যাবে। ছোটো ছোটো ক্লাস নিলে শুনতেও ভালো লাগে। তো চলো দেখা যাক প্রেসিডেন্ট চ্যাপ্টারটা। প্রথমে দেখো যে লেখা আছে আর্টিকেল, তোমাদের মনে রাখতে হবে প্রেসিডেন্টের আর্টিকেল যেটা, শুধু এটা প্রেসিডেন্টের আর্টিকেল না, আর্টিকেল 52 থেকে 78 অব্দি পার্ট 5-এ আছে কনস্টিটিউশনে, যেটাকে নিয়ে ইউনিয়ন এক্সিকিউটিভকে ডিল করছে। ইউনিয়ন এক্সিকিউটিভ যেটা আছে একটা, আরেকটা আছে স্টেট এক্সিকিউটিভ যেটা বললাম। তো সেই আর্টিকেলটা আছে 52 থেকে 78। এটা শুধু প্রেসিডেন্টের আর্টিকেল না, এর মধ্যে প্রাইম মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল সবাই আছে, মানে ইউনিয়ন এক্সিকিউটিভ যাদের নিয়ে তৈরি সবাই আছে 52 to 78 পার্ট 5। এবং ইউনিয়ন এক্সিকিউটিভ আন্ডারে কারা কারা আছে দেখো, প্রেসিডেন্ট পড়ে, ভাইস প্রেসিডেন্ট পড়বে, প্রাইম মিনিস্টার পড়বে, কাউন্সিল অফ মিনিস্টার পড়বে, এবং অ্যাটর্নি জেনারেল পড়বে। তো এখানে তুমি যদি ইউনিয়ন এক্সিকিউটিভ আর স্টেট এক্সিকিউটিভের সাথে কম্পেয়ার করো, শুধু একটা জিনিসই তুমি স্টেট এক্সিকিউটিভে পাবে না, সেটা হচ্ছে ভাইস গভর্নর বলে কোনো পোস্ট নেই স্টেটে, যেটা ভাইস প্রেসিডেন্ট কিন্তু ইউনিয়নে আছে, বাকি পুরোটাই সেম। তো প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, এটা আমরা অনেকেই জানি। এবং প্রেসিডেন্ট ইজ দ্য সিম্বল অফ ইউনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সলিডারিটি অফ দ্য নেশন। এবার দেখো ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কী করে ইলেকশন হয় প্রেসিডেন্টের, এরপর ভাইস প্রেসিডেন্টও আছে। ডিফারেন্স কোথায় ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের ইলেকশনে, এবং প্রেসিডেন্টের ইলেকশন আর প্রেসিডেন্টের এরপর ইমপিচমেন্ট যখন পড়বো, ইমপিচমেন্টের সাথেও কিছু ডিফারেন্স আছে, সেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। খুব কনফিউজিং একটা জিনিস কিন্তু, কারা কারা ইলেকশনে পার্টিসিপেট করে আর কারা করে না, খুব কিন্তু কনফিউজিং জিনিস। বাট খুব ইজি জিনিস, একটু মন দিয়ে দেখলেই তোমাদের মনে থাকবে, কোনো দিন ভুলবে না। তো দেখো, প্রেসিডেন্ট ইজ নট ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, মানে আমরা প্রেসিডেন্টকে ইলেক্ট করি না ডাইরেক্টলি, আমরা ইনডাইরেক্টলি ইলেক্টেড করি। ইনডাইরেক্টলি কী করে ইলেক্টেড করি, একটা ইলেকটোরাল কলেজ থাকে। সেই ইলেকটোরাল কলেজ কীভাবে তৈরি হয় দেখো, ভালো করে মন দিয়ে দেখো। কিন্তু 1 নম্বর হচ্ছে দ্য ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট। দ্য ইলেক্টেড মেম্বার্স, নমিনেটেড মেম্বার্স কিন্তু বলেনি, এখানেই হচ্ছে কনফিউশন হয়। দুজন থাকে, একটা ইলেক্টেড একটা নমিনেটেড। নমিনেটেড মেম্বার্স কিন্তু নয়, শুধুমাত্র ইলেক্টেড মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট তারা কিন্তু ইলেকটোরাল কলেজে থাকবে। সেকেন্ডকে দেখো, সেকেন্ড হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। স্টেটে
যে অ্যাসেম্বলি আছে তারও কিন্তু ইলেক্টেড মেম্বার্স, কোনো নমিনেটেড মেম্বার্সের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। থার্ড দেখো, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ ইউনিয়ন টেরিটরিজ অফ দিল্লি অ্যান্ড পন্ডিচেরি। দিল্লি আর পন্ডিচেরির যে অ্যাসেম্বলি আছে সেখানকারও শুধুমাত্র ইলেক্টেড মেম্বার্স, কোনো নমিনেটেড মেম্বার্স নয়। মানে প্রেসিডেন্ট ইলেকশনে শুধুমাত্র ইলেক্টেড মেম্বার্সরাই পার্টিসিপেট করবে। পার্লামেন্টের লোকসভা রাজ্যসভা দুটো, স্টেট অ্যাসেম্বলির এবং ইউটি শুধুমাত্র দিল্লি আর পন্ডিচেরি যে অ্যাসেম্বলি আছে সেখানকার ইলেক্টেড মেম্বার্স, কোনো নমিনেটেড মেম্বার্সের কিন্তু গল্প এখানে নেই। আচ্ছা, দাস দ্য নমিনেটেড মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, এটাই বলছে দেখো, দ্য নমিনেটেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ and the members both elected and nominated of the state legislative council. কাউন্সিল যেন সব স্টেটে নেই, সেই জন্য কাউন্সিল কিন্তু এখানে ধরা হয়নি। যেহেতু সব স্টেটে নেই, তো সেই জন্য একটা স্টেট বলতেই পারে যে আমাদের কাউন্সিলে আমরা পার্টিসিপেট করতে পারছি না, সেই জন্য কাউন্সিলকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। কাউন্সিলে ইলেক্টেড নমিনেটেড কেউ কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না। এবং নমিনেটেড মেম্বার্স অফ legislative assembly of Delhi and Pondicherry do not participate in the election of the president, যেটা বললাম নমিনেটেড মেম্বার্সের কোনো গল্প নেই এখানে। আচ্ছা, where an assembly is dissolved, the members cease to be qualified to vote in presidential election even if fresh elections to the dissolved assembly are not held before the presidential election. যদি অ্যাসেম্বলি ডিসলভ হয়ে যায়, যদি অ্যাসেম্বলি ডিসলভ হয়ে যায় তাহলে কিন্তু সেখানকার মেম্বাররা ভোটিংয়ের জন্য কোয়ালিফাইড থাকবে না, যতক্ষণ না নতুন অ্যাসেম্বলি তৈরি হবে ততক্ষণ। ডিসলভ হয়ে গেলে তারা কিন্তু আর ভোট দিতে পারবে না। ডিসলভ মানে ভেঙে গেল, তো ভেঙে গেলে তারা আর ভোটিংয়ে পার্টিসিপেট করতে পারবে না যতক্ষণ না নতুন অ্যাসেম্বলি তৈরি হয়। এরপর যেটা দিয়েছে তোমাদের প্রসেসটা দিয়েছে পুরো, এখানে একবার রিডিং পড়ে নেবে এই প্রসেসটা, অত গল্প এটা মনে রাখার দরকার নেই। শুধু জাস্ট ফর্মুলা দুটো একটু মনে রাখবে। এমএলএ ফর্মুলা কী, দেখো এমএলএ মানে ভোটের ভ্যালু কী, সেই ফর্মুলাটা কী করে বার করে। নিচে দেখো এমপি দেওয়া আছে, এমপিদের ভোটের ভ্যালু কীভাবে বার করে ফর্মুলাটা, এটা শুধু মনে রাখবে। এখানে যেটা কোশ্চেন, এটা সাধারণত ইন্টারভিউতে ধরে রাখে অনেক সময়, যে এমএলএ এখানে একটা মাল্টিপ্লাই করা হচ্ছে ইন্টু 1/1000, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে এমএলএ ফর্মুলাটা লেখো, এবং 1/1000 দিয়ে কেন মাল্টিপ্লাই করলে, কারণ 1/1000 দিয়ে মনে রাখবে মাল্টিপ্লাই এই জন্য করা হয় যেহেতু এই নাম্বারটা খুব বিশাল একটা নম্বর হয়ে যায়, ওই নাম্বারটা একটু কমাতে 1/1000 দিয়ে করা হয়। কারণ দেখো কী করে ভ্যালুটা বেরোচ্ছে, টোটাল পপুলেশন অফ দ্য স্টেট। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশন ধরো 9 কোটি কি 10 কোটি পপুলেশন হবে, এবং টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে কত মেম্বার আছে, মোটামুটি 292 কি 93 সম্ভবত, শিওর না, ওরকম কিছু একটা নাম্বার আছে। তো সেটা যদি দেখো তাহলে যে ফলটা বেরোবে সেটা কিন্তু রেজাল্টটা খুব হিউজ একটা নাম্বার বেরোবে। তো সেটা একটু কমানোর জন্যে 1/1000 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, যাতে নাম্বারটা তাও অনেকটা বড় নাম্বার থাকবে কিন্তু তাও একটু কম হবে। তো এখানে জাস্ট একটু রিডিং পড়ে নেবে, এখানে বেশি কিছু নেই, এখান থেকে সেরকম কোশ্চেনও আসছে না, শুধু এই ফর্মুলা দুটো একটু মনে রাখার চেষ্টা করবে। এরপর দেখো যেটা আছে, তোমরা জানো প্রেসিডেন্টের ইলেকশনটা আমি তোমাদের বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি কী করে ইলেকশন হয়। তোমরা জানো একটা কথা আমরা সবাই পড়েছি যে সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল অ্যান্ড ট্রান্সফারেবল ভোট থ্রু সিক্রেট ব্যালট। এটা হচ্ছে এই কথাটা সব জায়গাতে লেখা থাকে, এবং এই কথাটা অনেকেরই মুখস্থ আছে, কিন্তু এই মানেটা মানে তুমি যদি এটুকু পড়ো এর মানে বুঝবে না এর মানে কী। তো সিম্পল বাংলা ভাষা বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে তোমাদের ইলেকশনটা হয়। ধরো দুটো ক্যান্ডিডেট আছে এ বি, দুজন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য দাঁড়িয়েছে, এবং এখানে যেটা করা হয় সেটা হচ্ছে প্রিফারেন্সের ভিত্তিতে চুজ করা হয়। ধরো প্রথম জন ভোট দিল, সে ফার্স্ট প্রিফারেন্স দিল একে, সেকেন্ড প্রিফারেন্স দিল বিকে। সেকেন্ড জন ধরো ফার্স্ট প্রিফারেন্স দিল বিকে, সেকেন্ড প্রিফারেন্স দিল ধরো একে, এবং থার্ড জন যিনি আছেন তিনি ধরো দিল ফার্স্ট প্রিফারেন্স একে এবং সেকেন্ড প্রিফারেন্স বিকে। তাহলে এখানে কী হলো, এখানে যদি দেখো ফার্স্ট প্রিফারেন্স এ পেয়েছে কিন্তু দুবার ফার্স্ট প্রিফারেন্স, আর বি পেয়েছে একবার ফার্স্ট প্রিফারেন্স। তাহলে এখানে যদি দেখো তাহলে এ যেহেতু দুবার ফার্স্ট প্রিফারেন্স পেয়েছে, তা সেই জন্য এ এখানে উইনার হিসেবে ডিক্লেয়ার হবে। তো সিমিলারলি এখানে যদি তিনজন থাকে, তিনজনের ক্ষেত্রেও সেম প্রসেস হবে, এবং এখানে একটা মিনিমাম ভোট পেতে হয়। মিনিমাম ভোট মানে মোর দেন 50%, 51%, তাহলে কিন্তু সে ডাইরেক্টলি ইলেক্টেড হয়ে যায়, এবং যতক্ষণ না সে 51% পাবে ততক্ষণ কিন্তু ভোটিং হতে থাকবে। সাধারণত দুজন থাকলে জেনারেলি 51 হয়ে যায়, সেটা নিয়ে চিন্তা থাকে না, কিন্তু তিনজন যখন থাকে সেখানেই
51 সাধারণত হয় না। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কে সব থেকে কম ফার্স্ট প্রিফারেন্স পেয়েছে তিনজনের মধ্যে। এবিসির মধ্যে ধরো সি সব থেকে কম ফার্স্ট প্রিফারেন্স পেলো। ধরো সি এ ধরো 40 জন ধরো এ কে ফার্স্ট প্রিফারেন্স ছিল, আর 35 জন ধরো বি কে ফার্স্ট প্রিফারেন্স দিল, আর বাকি 25 জন যারা আছে তারা ধরো সি কে ফার্স্ট প্রিফারেন্স দিল। তাহলে সি যেহেতু 25 জন মাত্র সব থেকে কম ফার্স্ট প্রিফারেন্স পেয়েছে, তাহলে সি এখান থেকে আউট হয়ে যাবে। তখন আবার এ আর বি এর মধ্যে কন্টেস্ট হবে, এবং তখন 51% ভোট যদি কিংবা তার বেশি ভোট যদি কেউ পেয়ে যায়, তাহলে সে উইনার হিসেবে ডিক্লেয়ার হবে। তো এইভাবেই এখানে ইলেকশন করা হয়। এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে, আমি দাগ দিয়ে দিচ্ছি দেখো, সেটা হচ্ছে তোমাদের এই যে অল ডাউটস এখান থেকে পড়বে। দেখো যেটা নীল কালিতে দাগ দিলাম, অল ডাউটস যেটা আছে এখান থেকে আবার পড়বে। কি লেখা আছে দেখো, অল ডাউটস অ্যান্ড ডিসপিউট ইন কানেকশন উইথ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট আর ইনকোয়ার্ড ইন্টু অ্যান্ড ডিসাইডেড বাই সুপ্রিম কোর্ট অনলি হুজ ডিসিশন ইজ ফাইনাল। সুপ্রিম কোর্ট যদি কোনো ইলেকশন নিয়ে যদি কোনো কথা ওঠে, যে কোনো ডাউট কোনো ডিসপিউট, তাহলে শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে অথরিটি আছে এবং তার ডিসিশন কিন্তু ফাইনাল। শুধু প্রেসিডেন্ট না, ভাইস প্রেসিডেন্টের সাথেও সেম জিনিস হবে। তুমি দেখবে ভাইস প্রেসিডেন্টের চ্যাপ্টার, শুধুমাত্র সুপ্রিম কোর্ট হচ্ছে এখানকার অথরিটি এবং যার ডিসিশন সবাইকে মানতে হবে। The election of a person as a president cannot be challenged on the ground that the electoral college was incomplete. এর মানে কি দেখো, ব্র্যাকেটে দিয়েছে এক্সিস্টেন্স অফ এনি ভ্যাকেন্সি অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য ইলেকট্রাল কলেজ। ইলেকট্রাল কলেজ ইনকমপ্লিট ছিল, ভ্যাকেন্সি ছিল, পূর্ণ করা হয়নি, সেই ওইভাবে কোনো চ্যালেঞ্জ কিন্তু করা যাবে না। ইফ দ্য ইলেকশন অফ এ পার্সন অ্যাজ প্রেসিডেন্ট ইজ ডিক্লেয়ার্ড ভয়েড বাই দ্য সুপ্রিম কোর্ট, acts done by him before the date of such declaration of the Supreme Court are not invalidated and continue to remain in force. যদি প্রেসিডেন্টের ইলেকশনটাকে নাল অ্যান্ড ভয়েড হিসাবে বা ইলিগাল হিসাবে ঘোষিত করে দেয় সুপ্রিম কোর্ট, তাহলে প্রেসিডেন্ট তো যে ছিল সে তো আর থাকবে না, কিন্তু সে ওই ইলেকশন মানে ঘোষণাটা করা আগে পর্যন্ত যা যা কাজ করেছে, যদি কিছু মানে সই করে থাকে কাউন্সিল অফ মিনিস্টার, পার্লামেন্টে কিছু ল পাস হয়েছে, যদি প্রেসিডেন্ট সই করে থাকে, তাহলে কিন্তু ওইগুলো কোনো দিনও বাতিল হবে না, ওইগুলো কিন্তু ফোর্সে থেকে যাবে। মানে যা যা কাজ করেছে সেগুলো কিন্তু বাতিল হবে না, সেগুলো কিন্তু ফোর্সে থাকবে, কন্টিনিউ টু রিমেইন ইন ফোর্স। তো এইগুলো মনে রাখো, এখান থেকে কোয়েশ্চেন ডেফিনেটলি দেবে, কারণ ডাব্লিউবিসিএসে এখন অনেক খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে। তো প্রতিটা স্টেটমেন্ট এখানে ইম্পর্টেন্ট, যেগুলো আমি বলছি সেগুলো। Some members of the Constituent Assembly criticize the system of indirect election of the president as undemocratic and propose the idea of direct election. However, the constitution makers choose the indirect election. কেন দাও চুজ করেছে, দুটো এখানে রিজন দিয়েছি ইনডাইরেক্ট ইলেকশন চুজ করার। এখানে বলেছে ইনডাইরেক্ট ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, বলছে পার্লামেন্টারি সিস্টেমের সাথে হারমোনি রাখবে ইনডাইরেক্ট ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। যেমন আমেরিকাতে আছে, আমেরিকা পার্লামেন্টারি সিস্টেম নেই, আমেরিকাতে ফেডারেল সিস্টেম আছে, আমেরিকাতে প্রেসিডেন্ট ডাইরেক্ট ইলেক্টেড হয়। তো সেরকম যদি আমরা প্রেসিডেন্টকে ডাইরেক্ট ইলেকশন মানে করতাম, তাহলে কিন্তু সেটা পার্লামেন্টারি সিস্টেম থাকতো না। তো সেখানে সেটাই বলা হয়েছে। আরও কিছু বলে দেখো, প্রেসিডেন্ট ইজ অনলি দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য রিয়েল পাওয়ার বলেছে কাউন্সিল অফ মিনিস্টার্স থাকে, যেটা প্রাইম মিনিস্টার হেড করে। তো শুধুমাত্র ইট উড হ্যাভ বিন দ্য প্রেসিডেন্ট ইলেক্টেড জেনারেলি নট গিভেন দ্য রিয়েল পাওয়ার। যেহেতু এখানে বলেছে দেখো, প্রেসিডেন্ট যেহেতু শুধুমাত্র একটা এক্সিকিউটিভ, প্রেসিডেন্টের নিজস্ব কোনো পাওয়ার নেই, প্রেসিডেন্ট যা কাজ করে সবই কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের পরামর্শে, যেটা প্রাইম মিনিস্টার হেড করে। নিজের কোনো পাওয়ার নেই প্রেসিডেন্টের, এটা কিন্তু মনে রাখবে। শুধুমাত্র প্রেসিডেন্ট সই করার জন্য ওখানে আছে। যাই কাজ করুক, আমরা দেখেছি ফাইন্যান্স কমিশন প্রেসিডেন্ট 5 বছর পর অ্যাপয়েন্ট করে, সেটাও কিন্তু প্রেসিডেন্ট নিজে করে না, সেটা কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের পরামর্শেই করে। আমরা দেখেছি ইউপিএসসি চেয়ারম্যান সব অ্যাপয়েন্ট করে, ক্যাগের অ্যাপয়েন্টমেন্ট সব প্রেসিডেন্ট করে। যা করে প্রেসিডেন্ট মনে রাখবে সব কিছু কাউন্সিল অফ মিনিস্টারের পরামর্শে, প্রেসিডেন্ট নিজের কিছুই করে না, শুধুমাত্র প্রেসিডেন্ট ওখানে পরামর্শ শোনে। শুধুমাত্র সই করার জন্য, কোনো ল যদি পাস হয়, বিল পাস হয়, শুধুমাত্র সই করার জন্য ওখানে প্রেসিডেন্ট বসে আছে। তো সেই জন্যই এখানে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা মেম্বার ছিল তারা বলেছে সেই জন্য প্রেসিডেন্টের ডাইরেক্ট ইলেকশনে কোনো দরকার নেই। সেকেন্ড দেখো কি বলেছে, ডাইরেক্ট ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট উড হ্যাভ বিন ভেরি কস্টলি অ্যান্ড টাইম কনজিউমিং। স্বাভাবিকভাবে কোনো ইলেকশন যদি তুমি করো, সেখানে একটা এক্সপেন্স করতে হয়, তোমাকে সব পুরো ভারতবর্ষের সবাই ভোট দেবে, তো সেক্ষেত্রে অনেক একটা বড় খরচা হবে। শুধুমাত্র যেহেতু এমন লোক যে শুধুমাত্র সই করার জন্য আছে, যে শুধুমাত্র একজন কি
যার রিয়েল কোনো পাওয়ার নেই তার জন্য এত খরচা করা কোনো দরকার নেই, সেই জন্য ডাইরেক্ট ইলেকশন এখানে বাদ দিয়ে দিয়েছে। সাম মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অলসো দেখো এখানে বলছে সাজেস্টেড দ্যাট প্রেসিডেন্ট শুড বি ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ দ্য টু হাউস অফ দ্য পার্লামেন্ট অনলি, and the makers of the constitution did not prefer this also because parliament dominated by one political party and that invariably choose the candidate from the president. এখান থেকে যেটা বলেছে দেখো, আরেকটা যেটা সাজেশন দিয়েছিল যে শুধুমাত্র পার্লামেন্টের যারা মেম্বার আছে তারাই প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করার জন্য। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা দেখছো ইলেক্টেড মেম্বার্স, ইভেন দিল্লি, পন্ডিচেরি, ইউটি থেকে ইলেক্টেড মেম্বার্সরা প্রেসিডেন্ট ইলেকশনে পার্টিসিপেট করছে, বলেছিল তাদের দরকার নেই পার্টিসিপেট করা, শুধুমাত্র পার্লামেন্টের মেম্বাররাই পার্টিসিপেট করবে। সেখানেও এখানে না করেছে, কারণ দেখো পার্লামেন্ট যেহেতু একটা পার্টিতে অনেক সময় ডমিনেট করে, যেমন এখন দেখো বিজেপি পার্টি পার্লামেন্টে মোটামুটি ডমিনেট করছে, মেজরিটি নিয়ে বিজেপি পার্টি আছে। তো সেক্ষেত্রে কী হবে, বিজেপি পার্টি নিজেদের লোককেই প্রেসিডেন্ট হিসেবে চুজ করবে, সেক্ষেত্রে একটা হারমোনি বজায় থাকবে না, কারণ আমরা জানি প্রেসিডেন্ট নিউট্রাল হিসেবে থাকে, প্রেসিডেন্ট কোনো পার্টি থেকে বিলং করে না। যখনই কোনো প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট সিলেক্টেড হয়, সে কিন্তু পার্টি থেকে রিজাইন করে, সে কিন্তু কোনো পার্টিতে বিলং করে না। তো এক্ষেত্রে যদি শুধু পার্লামেন্টই চুজ করে প্রেসিডেন্টকে, তো পার্লামেন্টে কী করবে, যে পার্টি মেজরিটি আছে স্বাভাবিকভাবে সে নিজেদের লোককে চুজ করবে। তো সেক্ষেত্রে কী হবে, একটা হারমোনি থাকবে না এবং প্রেসিডেন্ট অ্যাজ এ নিউট্রাল কাজ করতে পারবে না। তো সেই জন্য এই আইডিয়াটাও ওখানে মানা হয়নি। এরপর দেখো আর কি বলেছে, ফার্দার ইট ওয়াজ পয়েন্টেড আউট দ্যাট দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি that the expression proportional representation in the case of presidential election is misnomer. Proportional representation takes where two or more seats are to be filled. In the case of president, the vacancy is only one. বলছে proportional representation সেক্ষেত্রে ব্যবহার করা হয় যখন দুটো কিংবা তার বেশি সিট ফিল করা, কিন্তু এখানে প্রেসিডেন্ট শুধুমাত্র একজন হিসাবে ফিল করা হচ্ছে। তো এই জন্য ওই ফ্রেজ যেটা আমরা পড়ি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেটাও কিন্তু এখানে অযোগ্য একটা ফ্রেজ বলতে গেলে। It could be called a preferential or alternative vote system. Similarly, the expression single transferable vote was also objected on the ground that no voters have single vote, every voter has plural votes. কারণ এখানে বাস্তব কথা দেখতে গেলে একটা ভোট তো কেউ দেয় না, এখানে চুজ করে প্রিফারেন্স, মানে সে দুজন কিংবা তিনজন যতগুলো ক্যান্ডিডেট অ্যাজ এ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের সবাইকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রিফারেন্সই ভোট দেবে। তো সে নর্মাল ভোটে আমরা কী দিই, একটা ভোট দিলাম চলে এলাম, আমরা কি দুজন তিনজন যতগুলো পার্টি মেম্বার দাঁড়াচ্ছে সবাইকেই একটা করে ভোট দিই, সেরকম দিন আমরা একজনকে ভোট দিই হয়ে গেল। এখানে কিন্তু যেটা বললাম যে প্রিফারেন্স হিসাবে চুজ করছে একে একবার, দুই, তিন, তার মানে তিনজনকে একসাথে হিসাব মতো ইনডাইরেক্টলি ভোট সে দিয়ে দিল। তো সেই জন্য সেক্ষেত্রে এখানে একটা অবজেকশন করেছিল। এরপর কোয়ালিফিকেশন দেখো, কোয়ালিফিকেশন এটা আমরা সবাই জানি, অনেক দিন ধরেই পড়ছি। সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই থাকতে হবে। যে কোনো একটা জিনিস মনে রাখবে, যে কোনো কনস্টিটিউশনাল পোস্ট ইন্ডিয়াতে, যে কোনো কনস্টিটিউশনাল পোস্টে সবসময় কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া থাকতে হবে। এবার একটা এক্সাম্পল দিই, যেমন আরবিআই গভর্নর কিন্তু কোনো কনস্টিটিউশনাল পোস্ট নয়। সেখানে যদি বিদেশের কোনো লোক এসে আরবিআই গভর্নর হয় তাহলে কিন্তু কোনো অবজেকশন করা যাবে না, কারণ যেহেতু ওটা কনস্টিটিউশনাল পোস্ট নয়। কনস্টিটিউশনাল পোস্টে সবসময় ইন্ডিয়ান সিটিজেনই থাকবে, এটাই হচ্ছে বেসিক কোয়ালিফিকেশন, এটা কিন্তু মনে রাখো। যদি কোথাও ধরে যে আরবিআই গভর্নর কি তাহলে বাইরে থেকে যদি কেউ সিলেক্ট করা সে কি হবে, তাহলে সে কিন্তু হবে, মনে রাখো, যেহেতু ওটা কনস্টিটিউশনাল পোস্ট নয়। 35 ইয়ার্স এজ হতে হবে, লোকসভা ইলেকশনে কোয়ালিফাই থাকতে হবে, এবং ই শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট ইউনিয়ন গভর্নমেন্ট, যেন লোকাল অথরিটি স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনো অফিস অফ প্রফিটে থাকবে না যদি সে প্রেসিডেন্ট ইলেকশন লড়ে। তাহলে এখানে দেখো উপরে টেবিল দেওয়া হচ্ছে, প্রেসিডেন্টের নাম দেওয়া হচ্ছে। এখানে যেটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোশ্চেন যেটা করতে পারে, একমাত্র পার্সন যে দুবার প্রেসিডেন্ট হয়েছে সেটাকে রাজেন্দ্র প্রসাদ, পরপর দুবার। এখন যে আছে রামনাথ কোবিন্দ প্রেসিডেন্ট, উনি কত নম্বর প্রেসিডেন্ট, উনি হচ্ছে 14 নম্বর প্রেসিডেন্ট। এখানে দেখো 14টা নাম দেওয়া আছে, কারণ রাজেন্দ্র প্রসাদকে দুবার ধরা আছে, 1, 2। তো সেই হিসাবে রাজেন্দ্র প্রসাদকে যদি আমরা একবার ধরি তাহলে এখানে 13টা থাকবে, এবং রামনাথ কোবিন্দ 14 নম্বর প্রেসিডেন্ট হবে এখন। আরেকটা যেটা হচ্ছে নীলাম সঞ্জীবা রেড্ডি, একমাত্র দেখো আনঅপোজড প্রেসিডেন্ট, যার এগেনস্টে কোনো ভোটে কেউ দাঁড়ায়নি, একমাত্র আনঅপোজড প্রেসিডেন্ট হচ্ছে কে, নীলাম সঞ্জীবা রেড্ডি।
তো এখানে এই কটা কোশ্চেন মনে রাখুন। নীলাম সঞ্জীবা রেড্ডি অন্ধ্রপ্রদেশের সম্ভবত চিফ মিনিস্টারও ছিল একসময়, প্রথম চিফ মিনিস্টার সম্ভবত নীলাম সঞ্জীবা রেড্ডি, এরকম শুনেছিলাম। দেখে নেবে একবার, শিওর হয়ে নেবে, কারণ নীলাম সঞ্জীবা রেড্ডি অনেক কোয়ালিফিকেশন আছে। আচ্ছা, ফার্দার দেখো, প্রেসিডেন্ট ইলেকশনে কেউ যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়তে যায়, আরও কী কী দরকার, সহজে যে কেউ মানে নিজের ইচ্ছা মতো লড়তে পারবে না। এখানে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন তো বললাম, প্লাস অ্যাডিশনাল কোয়ালিফিকেশন দেখো, nomination of a candidate for the election to the post of president must be subscribed at least 50 electors as proposer and 50 electors as seconder, মানে টোটাল 100 জনের সম্মতি দিতে হবে, না হলে সে কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াতে পারবে না। ইভেন 15,000 রুপিস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিটও রাখতে হবে, এবং সেই সিকিউরিটি ডিপোজিটটা ফেরত পাওয়া যাবে যদি তুমি, মানে ফেরত পাবে না, যদি চলে যাবে টাকাটা, যদি 1/6 অফ দ্য ভোট যা হয়েছে 1/6 অফ দ্য ভোট না পাও, মানে টোটাল ভোট যা পোল হয়েছে 100টা ভোট যদি পড়ে তার 1/6 করলে যত হয় 16 মতো, মোটামুটি 16.5। তো সেই পার্সেন্টেজ ভোট যদি তুমি না পাও, তাহলে তোমার 15,000 যে টাকাটা অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট রেখেছিলে সেটা কিন্তু আর পাবে না। এটা দেখো চেঞ্জ হয়েছে, এটা 1997-এর আগে ছিল 2,500 টাকা, এবং 1997-এর আগে যে 50 ইলেক্টরস আর প্রপোজার 50 ইলেক্টরস সেকেন্ডার ছিল সেটাও চেঞ্জ হয়েছে। সেটা আগে ছিল 10-10 করে দুটোই, এখন সেটা 50-50 হয়েছে। তো এটা মনে রাখো, দিতেই পারে কোশ্চেন যে কোন সালে চেঞ্জ হয়েছে, আগে কত টাকা ডিপোজিট হতো এবং এখন কত টাকা ডিপোজিট হচ্ছে। এরপর দেখো ওথ মানে যারা ভগবানে বিশ্বাস করে তাদের জন্য ওথ, অ্যাফার্মেশন মানে যারা ভগবানে বিশ্বাস করে না তাদের জন্য অ্যাফার্মেশন। প্রেসিডেন্সি ওথ অ্যাফার্মেশন কে করে সবাই জানো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি অ্যাবসেন্স থাকে তাহলে সিনিয়র মোস্ট জাস্ট, কেউ না কেউ তো থাকবে সুপ্রিম কোর্টে, সে করাবে। এবার দ্য কন্ডিশন অফ দ্য প্রেসিডেন্ট অফিস, প্রেসিডেন্ট দেখো, হি শুড নট বি এ মেম্বার অফ ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর এ হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার। ইফ এনি পার্সন ইজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট, he is deemed to have vacated his seat in that house on the date on which he enters upon his office। ভালো করে স্টেটমেন্টগুলো পড়বে, কারণ এই স্টেটমেন্ট থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে। কখন প্রেসিডেন্ট, মানে কেউ যদি প্রেসিডেন্ট হিসেবে সিলেক্টেড হয় তাহলে তাকে কখন ছাড়তে হবে, প্রেসিডেন্ট ইলেকশন হওয়ার আগে ছাড়তে হবে, প্রেসিডেন্ট হওয়ার পরে ছাড়তে হবে, অফিসে যাওয়ার আগে ছাড়তে হবে। তো কখন এরকম কিন্তু কোয়েশ্চেন দেয়, তো ভালো করে স্টেটমেন্টগুলো পড়বে যে হি ইজ ডিমড টু হ্যাভ ভ্যাকেটেড হিজ সিট ইন দ্যাট হাউস অন দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস। যে ডেটে অফিসে এন্ট্রি করবে অ্যাজ এ প্রেসিডেন্ট তার আগে ওকে কিন্তু ছাড়তে হবে, যদি কোনো পার্লামেন্টে কিংবা অ্যাসেম্বলি, কোনো স্টেট অ্যাসেম্বলির মেম্বার থাকে তাহলে। হি শুড নট হোল্ড এনি অফিস আদার অফিস অফ প্রফিট। হি ইজ এন্টাইটেড উইদাউট পেমেন্ট অফ রেন্ট। রাষ্ট্রপতি ভবনে কোনো পয়সা করি কিছু দিতে হবে না, বিনা পয়সা থাকতে পারবে। ইজ এন্টাইটেল টু সাচ emoluments, allowances and privileges as may be determined by the parliament। পার্লামেন্ট যা ডিটারমাইন করবে, স্যালারি অ্যালাউন্সেস যা, সেগুলো পার্লামেন্ট ডিটারমাইন করবে প্রেসিডেন্টের, এবং সেগুলো কোনো দিনও অফিস অফ টার্মে, মানে যতদিন ও অফিসে থাকবে সেগুলো কখনো কমবে না, উল্টে বাড়বে, কিংবা এক থাকবে কিন্তু কমবে না কখনো। সেটা কিন্তু পার্লামেন্ট আজকে ধরো বাড়ালো, নেক্সট দিন কমে দিল, এরকম কখনো করতে পারবে না, একই থাকবে, নাহলে বাড়বে। তো যতদিন অফিসে থাকবে, 5 বছরের টার্ম জেনারেলি হয়। তো এরপর যে আছে তোমাদের সেটা পরের দিন করাবো, কারণ আজকে অনেকটা হয়ে গেছে, 20 মিনিট পেরিয়ে গেছে, আর বেশি বড় করে লাভ নেই। আমি একটু একটু করে চেষ্টা করবো রোজ রেগুলার করার। আর একটা কথা মনে রাখো, যে স্যালারি আছে, প্রেসিডেন্টের স্যালারি রিসেন্টলি 2018 সালেই চেঞ্জ হয়েছিল। 2018 সালে চেঞ্জ হয়ে 5 লাখ অবধি হয়ে গেছে প্রেসিডেন্টের স্যালারি। এখন যেটা আছে 5 লাখ আছে, এবং পেনশন যেটা পায় প্রেসিডেন্ট, জেনারেলি 50% যা স্যালারি তার 50% পেনশন পায়, এবং সেটা 5 লাখ হয়েছে চেঞ্জ হয়ে 2018 সালে। ওটা চেঞ্জ হয়েছে শুধু প্রেসিডেন্টের না, সবারই হয়েছে। ভাইস প্রেসিডেন্টেরও চেঞ্জ হয়ে 4.5 লাখ হয়েছে, গভর্নরের আই থিঙ্ক 4 লাখ হয়েছে। চেঞ্জ সবারই হয়েছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সবারই চেঞ্জ হয়েছে। তো পুরো ডিটেলস লিস্ট তোমরা নেটে খুঁজলেই পেয়ে যাবে। 2018 সালে পুরো এই সবার এগুলো চেঞ্জ হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট দিন কন্টিনিউ করা হবে প্রেসিডেন্টের বাকি যেগুলো আছে। এবং যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো ভিডিওটা। চেষ্টা করবো রেগুলার এই ভিডিওগুলো নিয়ে আসে পলিটির। তো সেই জন্য চ্যানেলটাকে যা সাবস্ক্রাইব করতে হবে। কিছু বলার থাকলে নিশ্চয়ই, কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। তো এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন যা অবস্থা পরিস্থিতি, সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘর থেকে কম বেরোবে, খুব দরকারি না হলে বেরোবে না।
এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।